রিয়া দৌড়ে হাসি বেগমের রুমে আসে, জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। হাসি বেগম বুক কুঁচকে তাকিয়ে আছে। রিয়া হাঁপাতে হাঁপাতে বলে, রিয়া, খালামণি রোদ। হাসি বেগম, রোদ কি রিয়া? খালামণি রোদ আমার গলায় ছুরি ধরে। কিছুক্ষণ আগে যা যা ঘটেছে সব খুলে বলে। কিন্তু হাসি বেগম এই সবের কিছু বিশ্বাস করে না। যে মেয়েকে কিনা এত বছর অত্যাচার করে এসেছে, যে কিনা মুখ থেকে টু শব্দটুকু করেনি, আর সে কিনা প্রতিবাদ করবে। হাসি বেগম রাগী চোখে তাকিয়ে বলে, হাসি বেগম, রিয়া তোমার মাথা ঠিক নেই, রুমে গিয়ে রেস্ট নাও। তোমাকে বলছিলাম শুভ্রকে নিজের আয়ত্তে আনতে, আর তুমি কি সব আবল তাবল বকছো? হ্যাঁ, যাও নিজের রুমে যাও। রিয়া খালামণি বিশ্বাস করো, আমি সত্যি বলছি। হাসি বেগম রাগী চোখে তাকায়। রিয়া মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যায়। রোদ ফ্রেশ হয়ে বের হয়ে রুম থেকে নিচে আসে। মীরা বেগম কিচেনে কাজ করছে। রোদকে দেখে সে রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমের দিকে যায়। রোদের চোখে পানি টলমল করে। এই মীরা বেগম তাকে খুব ভালোবাসতেন একসময়, নিজের মেয়ের থেকেও বেশি। কিন্তু গত 7 বছর ধরে রোদকে এড়িয়ে যান। একা কোথাও থাকলে রোদকে দেখলে পাশ কাটিয়ে চলে যান। রোদ সকালে নাস্তা করে বাড়ির বাইরে গার্ডেনের দিকে যায়। এমন সময় চোখ পড়ে নীলা আর নিলয়ের দিকে। নীলা নিলয়ের চুল ধরে আসে, নিলয় নীলার চুল ধরে আসে, আর দুজনে ঝগড়া করছে। রোদ মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এরা বাচ্চাদের মতো কি শুরু করেছে? কিছুক্ষণ আগে নীলা রোদকে দেখতে চৌধুরী বাড়ি আসে। এমন সময় নিলয় এসে সামনে দাঁড়ায়। নীলা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। মনে মনে বলে, মোর জ্বালা এই বাড়িতে আসলে এই গাধাটার মুখ দেখতেই হবে। হ্যাঁ। নিলয় নীলার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসে। তারপর বলে, নিলয়, খালাম্মা কেমন আছেন? নীলা রাগান্বিত হয়ে বলে, নীলা, কুদ্দুস মিয়া, আপনার কি কোনো কাজ নেই আমাকে খালাম্মা বলা ছাড়া? হ্যাঁ। নিলয়, না, আমার তেমন কোনো কাজ নেই আপনাকে খালাম্মা ডাকা ছাড়া। নীলা, এই কথাই কথাই খালাম্মা বলবেন না, বলে দিচ্ছি, তাহলে কিন্তু ভালো হবে না। নিলয়, আচ্ছা ঠিক আছে খালাম্মা, এই না তুক্কু না, মানে কথাই কথাই খালাম্মা বলবো না, গানে গানে বলবো। নীলা নিলয়ের দিকে এগিয়ে যায়। তারপর বলে, নীলা, আপনাকে তো আমি আজকেই শেষ করে ফেলবো। নিলয় বাঁকা শেষে বলে, নিলয়, শেষ তো অনেক আগেই হয়ে গেছি খালাম্মা, আপনি আসলেই একটা গাধা, আপনাকে ইচ্ছে করছে পচা নরদমাই চুবিয়ে মারতে। নিলয় নীলা রাগতে দেখে আবার হাসে। নীলা যেন পুরো শরীর রাগে আগুন জ্বলছে। নীলা রেগে গিয়ে নিলয়ের চুল টেনে ধরে। নিলয় আহ বলে শব্দ করে উঠে ব্যথায়। নিলয়, লাগছে আমার খালাম্মা, ছাড়েন। নীলা, লাগছে তাই না? আর খালাম্মা খালাম্মা করবেন? হ্যাঁ। নিলয়, খালাম্মা মাফ করে দেন, আর খালাম্মা বলবো না খালাম্মা। নীলা রেগে গিয়ে আরও জোরে চুল টেনে ধরে। বলে, নীলা, আপনি আসলেই একটা অসভ্য লোক। নিলয়, খালাম্মা, এই অদম বেচারাকে ছেড়ে দিন, দয়া করুন খালাম্মা। নীলা রাগে আরও জোরে চুল টেনে ধরে। নিলয় দুষ্টু হেসে নীলার চুল ধরে তারপর বলে, নিলয়, আপনি যদি আমার চুল না ছাড়েন খালাম্মা, তাহলে আমিও আপনার চুল ছাড়ব না। একদিকে নীলা নিলয়ের চুল ধরে টানছে, অন্যদিকে নিলয় চুল ধরে খালাম্মা খালাম্মা করছে। রোদ তাড়াতাড়ি গিয়ে দুজনকে দুই দিকে সরিয়ে দিয়ে বলে, নিলয় ভাই, অয়ন ভাই, কি শুরু করছেন? আপনারা বাচ্চাদের মতো চুল টানাটানি করছেন? হ্যাঁ। নিলয় রোদকে দেখে দাঁত কেলিয়ে হেসে বলে, নিলয়, ভাবি আসলে আপনার বান্ধবী আমার বিয়ান, সেই হিসেবে একটু বিয়ানের সাথে চুল টানাটানি করে দেখছিলাম বিয়ানের চুলগুলো আসল কিনা। রোদ ভাবি ডাক শুনতেই লজ্জায় মাথা নিচু করে ফেলে। নীলা নিলয়ের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। নিলয় নীলাকে চোখ টিপ মেরে বাড়ির গেট থেকে বেরিয়ে যায়। নীলা ভুরু কুঁচকে রোদের দিকে তাকায়, তারপর বলে, নীলা, এত লজ্জা পেতে হবে না। হে লজ্জাবতী লাজুক লতা,
রোদ মাথা তুলে নীলার দিকে তাকায়। নীলা ফিক করে হেসে দেয়। তারপর বলে, নীলা, না জানি কোন বদজিন আমার পেছনে লাগছে। তোদের বাড়িতে আসলেই এই হাদারামের সাথে ধাক্কা লাগবে না হয় গায়ে পড়ে আসবে ঝগড়া করতে, কানের কাছে এসে খালাম্মা খালাম্মা করবে। এই বাড়ির ছেলেদের জন্মের সময় হয়তো করলার রস দিয়েছিল মুখে, তাই ভালো কথা হয়তো মুখ থেকে বের হয় না। রোদ নীলার হাত ধরে বলে, রোদ, বাদ দে না এইসব কথা, চল বাড়ির ভিতরে চল। নীলা রোদ বাসার ভিতরে যায়। সিঁড়ি দিয়ে নামছে আরাফ চৌধুরী। হেনা বেগম সোফায় বসে পান খাচ্ছেন। আরাফ চৌধুরী রোদের পাশে এসে দাঁড়ায়। তারপর বলে, আরাফ চৌধুরী, রোদ মা, তুমি কেমন আছো? রোদ আস্তে করে বলে, রোদ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা, আপনি কেমন আছেন? আরাফ চৌধুরী, আমি ভালোই আছি মা। রোদ মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। রোদ আরাফ চৌধুরীর দিকে তাকিয়ে বলে, রোদ, জি বলুন মামা। আরাফ চৌধুরী, তোমার সাথে কি শুভ্র কোনো বাজে ব্যবহার করে বা গায়ে হাত তোলে? তোমার ভয় পেতে হবে না, তুমি নির্ভয়ে বলো। রোদ একটু হেসে বলে, রোদ, না মামা, আমার সাথে সেরকম কিছুই করে না। আরাফ চৌধুরী রোদের মাথায় হাত বুলিয়ে বলে, আরাফ চৌধুরী, মনের ভিতরে কোনো সংকোচ রাখবে না। আর আমি অফিসের কাজে কিছু দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, কবে ফিরতে পারি জানি না। হাসি বেগম আরাফ চৌধুরী যাওয়ার কথা শুনে বাঁকা হাসি আরিফ চৌধুরী আবার বলেন, আরাফ চৌধুরী, রোদমা, শুভ্র যদি তোমার গায়ে হাত তুলে বা আজে বাজে কিছু বলে, তাহলে তুমি আমাকে সাথে সাথে কল করে বলবে, আমি তারপর ওর ব্যবস্থা নেব। রোদ আস্তে করে মাথা দুলায়। আরাফ চৌধুরী হেনা বেগম কাছে এসে তার কাছে বলে, চলে যায়। এখন সময় রাত 8টা। রোদ নিজের রুমে শুয়ে আছে। সারাদিন শুভ্রের দেখা মেলেনি বাড়িতে, হয়তো অফিসের কাজ নিয়ে ব্যস্ত আছে। রোদ সকাল থেকে সারাদিন নীলার সাথে ছিল। নীলা সন্ধ্যা হবার আগে আগে বাড়িতে চলে যায়। রোদ শুভ্রের দরজার আশেপাশে গিয়ে উকি ঝুঁকি দিছে, কি শুভ্রের ছায়াও দেখেনি। নীলা আপুর বিয়ের পর বাড়িটা আবার খালি হয়ে গেছে। অহনা টিনা চলে গেছে হোস্টেলে। অহনা টিনা সব বয়সী, তারা দুজন একসাথে হোস্টেলে থেকেই পড়ে। নীরা আপুর বিয়ের জন্য আসছিল, বাড়িতে আবার চলে গেছে। বাড়িটা এখন একেবারে ফাঁকা। রোদ রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। এদিক ওদিক তাকায়, আশেপাশে কাউকে দেখছে না। কেমন যেন বাড়িটা নিস্তব্ধ হয়ে আছে। রোদ ধীর পায়ে হেঁটে কিচেনের দিকে যায়। রাতের খাবার খেয়ে আবার উপরে উঠে হেনা বেগমের রুমে যায়। হেনা বেগম বিছানার সাথে হেলান দিয়ে পান খাচ্ছেন আর বই পড়ছেন। রোদকে রুমে ঢুকতে দেখে চশমাটা খুলে রোদের দিকে তাকায়। রোদকে নিজের কাছে ডাকে। রোদ হেনা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। হেনা বেগম পান চিবাতে চিবাতে বলেন, হেনা বেগম, রোদ, শুভ্র দাদু ভাই সাথে সব ঠিক আছে তো? তোর গায়ে কি এখনো হাত তোলে? রোদ শুভ্রের কথা শুনতেই ফুপিয়ে উঠে। হেনা বেগম রোদের মাথায় হাত বুলিয়ে বলে, হেনা বেগম, কাঁদিস না রোদ, ধৈর্য ধর, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। হেনা বেগম একটু থেমে আবার বলতে শুরু করে, হেনা বেগম, রোদ, পুরুষ মানুষের মন হচ্ছে পাথরের মতো, সারা জীবন মাথা ঠুকাইয়া কাঁদলেও বোঝে না। আবার সেই পুরুষের মনে যদি একবার ভালোবাসার সৃষ্টি করতে পারিস, তাহলে তাকে সারা জীবন আগলে রাখে নিজের ভালোবাসা দিয়ে। রোদ ঘুরে হেনা বেগম মুখের দিকে তাকায়, চোখ দিয়ে পানি পড়ছে। হেনা বেগম রোদের চোখে পানি মুছে মুচকি হাসেন। তারপর আবার বলে, হেনা বেগম, রোদ, নিজেকে দুর্বল করিস না, আর নিজের অধিকার তুই এখন নিজে বুঝে নে। শুভ্র এখন তোর আইনিভাবেও স্বামী, পুরোপুরি অধিকার আছে শুভ্রের ওপর। তুই নিজে যদি প্রতিবাদ না করিস, তাহলে দিনের পর দিন তোর ওপর অত্যাচার আরও বাড়বে। শুভ্রকে বুঝিয়ে বল, সময় থাকতে নিজের স্বামীর আশ্রয়ে বাদ যেন কোথাও না পালাতে পারে। রোদ চুপচাপ হেনা বেগমের কথা শুনছে। রোদ হেনা বেগমের কথা শুনতে শুনতে একসময় সে সেখানে ঘুমিয়ে যায়। হেনা বেগম রোদকে ঘুমাতে দেখে রোদকে বালিশে ভালো করে শুইয়ে দেয়। সেও পাশ ফিরে শুয়ে পড়ে। রাত 12টা 30। অয়ন বাসায় এসেছে রাত 11টার দিকে।
খাওয়া দাওয়া করছে। তারপর রুমে কতক্ষণ রেস্ট নিয়ে চলে যায় ছাদে রোদকে খুঁজতে, কিন্তু রোদ সেখানে নেই। শুভ্রের রুমে রোদের রুমও খুঁজে কিন্তু কোথাও পায় না। রোদের হঠাৎ করে ঘুম ভেঙে যায়, বিছানা থেকে উঠে বসে। হেনা বেগম গভীর ঘুমে রোদ কিছু না বলেই বিছানা থেকে উঠে দাঁড়ায়। আস্তে করে হেনা বেগমের রুম থেকে বেরিয়ে আসে। অয়ন রোদকে হেনা বেগমের রুম থেকে আসতে দেখে এক ধ্যানে তাকিয়ে আসে রোদের দিকে। ঘুম ঘুম চোখ, মুখ ফুলে লাল হয়ে আসে, হাত খোপা করা চুল, মুখের কাছে ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে আসে। অসম্ভব সুন্দর লাগছে রোদকে। রোদ অয়নকে খেয়াল করেনি। হঠাৎ অয়ন রোদের সামনে দাঁড়ায়। রোদ কিছুটা ভয় পেয়ে যায়, দু কদম পিছিয়ে যায়। অয়নকে দেখে বুকে থুথু দেয়। অয়ন রোদকে দেখে মুচকি হাসে। অয়ন রোদকে উদ্দেশ্য করে বলে, অয়ন, রোদ তোমার সাথে আমার কিছু কথা আছে। রোদ আস্তে করে বলে, রোদ, জি বলুন ভাইয়া। অয়ন, এখানে না, ছাদে চলো। রোদ, ভাইয়া এখানেই বলেন। অয়ন, প্লিজ রোদ, চলো না, একটুখানি সময় মাত্র। রোদ অয়নের মুখের দিকে তাকিয়ে ছাদের দিকে হাঁটা দেয়। অয়নও রোদের পিছু পিছু হাঁটা দেয়। রোদ ছাদে এসে দাঁড়ায়। অয়নকে উদ্দেশ্য করে বলে, রোদ, জি ভাইয়া বলুন, কি বলবেন। অয়ন মাথা চুলকাচ্ছে। রোদ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। রোদ, ভাইয়া কি হলো, কিছু বলছেন না কেন? অয়ন এখনও চুপ করে আছে। রোদ বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলে। যখনই ছাদ থেকে যেতে যাবে এমন সময় অয়ন রোদের হাত টেনে ধরে বলে ওঠে, অয়ন, আই লাভ ইউ রোদ, আই রিয়েলি লাভ ইউ। রোদ অবাক হয়ে অয়নের দিকে তাকায়, তারপর বলে, রোদ, কী সব বলছেন অয়ন ভাই? অয়ন, আমি ঠিকই বলছি রোদ, তোমাকে আমার চাই রোদ। আমি তোমাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। যে কোনো মূল্যে তোমাকে আমার চাই। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। রোদের চোখে পানি টলমল করছে। রোদ বলে, রোদ, অয়ন ভাই আপনার মাথা ঠিক নেই, প্লিজ আমার হাতটা ছাড়ুন, আমাকে যেতে দিন। অয়ন যেন বদ্ধ উন্মাদ হয়ে গেছে। রোদের হাত টেনে ধরে রোদকে জড়িয়ে ধরে বলতে থাকে, অয়ন, তোমাকে আমি কোথাও যেতে দেব না রোদ, তুমি শুধু আমার। আমি জানি শুভ্র তোমাকে ভালোবাসে না। শুভ্র শুধু তোমাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করছে। আমি তোমাকে কোনো কষ্ট দেব না রোদ। তুমি শুভ্রকে ছেড়ে আমার কাছে আসবে। আমি তোমাকে আমার আদর ভালোবাসা দিয়ে সারা জীবন আগলে রাখবো। শুভ্র হঠাৎ রোদের হাত টেনে ধরে অয়নের কাছ থেকে সরিয়ে ঠাস ঠাস দুটো থাপ্পড় মারে। ঘটনা এত দ্রুত হয়েছে যে বুঝতে কয়েক সেকেন্ড লাগে। কিছুক্ষণ আগে সারাদিনের ব্যস্ততা শেষ করে বাড়িতে ঢুকে শুভ্র সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হঠাৎ চোখ পড়ে অয়নের দিকে। ছাদের দিকে হাঁটছে, পাশে একটা মেয়েও আছে, তবে পিছন ফিরে থাকায় অন্ধকার ভালোভাবে বুঝতে পারছে না। শুভ্র কৌতূহলবশত অয়নের পিছু নেয়। হঠাৎ হাতে থাকা সাইলেন্ট করা ফোনে আলো জ্বলিয়ে ওঠে। কল আসে শুভ্র কথা শেষ করে দ্রুত পায়ে ছাদে উঠে অপ্রকাশিত কিছু কথা আর দৃশ্য চোখে পড়তে রাগে চোখ রক্ত উঠে যায়, গায়ের রগগুলো ফুটে উঠে। বর্তমান রোদ ছাদের ফ্লোরে পড়ে আছে। অয়ন কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে শুভ্রের দিকে। এমন সময় শুভ্রকে এখানে আশা করেনি কেউ। রোদের চুলের মুঠি ধরে দাঁড় করায় শুভ্র রাগে রিরি করতে বলে, শুভ্র, বাহ, খুব সুন্দর প্রীতি চলছে তাহলে, হ্যাঁ? ব্যথায় রোদের চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র আবার বলে ওঠে, শুভ্র, ভাতার থাকতে অন্য ভাতারের কাছে আসছিস তাই না? একটা ভাতার দিয়ে হয় না তোর, বিয়াদবের বাচ্চা। শুভ্র আবার রোদকে থাপ্পড় মারতে যায়। এমন সময় অয়ন শুভ্রর হাত ধরে। অয়ন শুভ্রকে উদ্দেশ্য করে বলে, অয়ন, শুভ্র দেখ, রোদের কোনো দোষ নেই। রোদকে আমি এখানে ডেকে এনেছি। রোদের ছেড়ে দে। এইভাবে রোদকে মারবার রাইট তোর নেই। শুভ্র রোদকে ছেড়ে দিয়ে অয়নের শার্টের কলার চেপে ধরে বলে, শুভ্র, তুই আমাকে রাইট শেখাবি? আমি কি করব না করব, হ্যাঁ? তুই শেখাবি আমাকে, হ্যাঁ? অয়ন, আজ শেষবার তোকে বলে দিচ্ছি, আমাদের দুজনের মাঝে তুই আসবি না, তাহলে ভুলে যাব তুই আমার ভাই। বলেই অয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রোদের হাত ধরে টানতে টানতে নিচে নিজের রুমে নিয়ে আসে, দরজা লাগিয়ে দেয়। রোদকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। শুভ্র হাঁটু গেড়ে রোদের সামনে বসে রোদের গাল চেপে ধরে রাগে রিরি করতে করতে বলে,
শুভ্র আদর ভালোবাসা দিয়ে আগলে রাখবে তোকে, যার জন্য তুই এত রাতে আদর ভালোবাসা পেতে ছাদে গিয়েছিলি। তোর ভাতারের সাথে কি রোদ, ব্যথার চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র আবার বলতে থাকে, শুভ্র কি বলেছিলাম, আমাকে উস্কানি দিস না, তাহলে তার বিপরীত তোকে ভয়াবহ কিছু সহ্য করতে হবে। কেন শুনলি না আমার কথা? হ্যাঁ বল, উত্তর দে। রোদ শুভ্রের হাত গাল থেকে সরিয়ে কাটতে কাটতে বলে, রোদ বিশ্বাস করুন, আপনি যা ভাবছেন সেসব কিছু না, প্লিজ আমাকে ছেড়ে দিন। শুভ্রের রাগ যেন দাও দাও করে কয়েক গুণ বেড়ে যায়। শুভ্র রোদের চুলের মুঠি ধরে বলে, শুভ্র ওহ তাই কিচ্ছু না, এত রাতে কি তাহলে তাহাজ্জুদ পড়তে গেছিলি তুই তোর ভাতার নিয়ে? হ্যাঁ নষ্টা কথা কর, তোর মতো ডাস্টবিনকে আমি আর বাঁচিয়ে রাখবো না, তোকে আমি শেষ করে ফেলবো। রোদ আপনি যা ভাবছেন সেসব কিছু না, বিশ্বাস করেন প্লিজ। কাঁদতে কাঁদতে শুভ্র জোরে জোরে হাসতে থাকে, তারপর বলে, শুভ্র বিশ্বাস, তা আবার তোর মতো ড্যাশকে? হ্যাঁ। রোদ কিছুটা অবাক হয়, শুভ্র তাকে ড্যাশ বলছে কেন? রোদ আপনি কি বলছেন? আমি কাকে ড্যাশ করছি আর ড্যাশ বা কেন বলছেন? শুভ্র রোদের হাত টেনে দাঁড় করিয়ে বলে, শুভ্র সব যেন শুনে না জানার ভান ধরিস না। রোদ তুই কি ভেবেছিস এই ভালা বোলা চেহারায় পেছনে তোর ওই খারাপ রূপ আমি দেখব না? রোদ আপনি কি বলছেন, কিছুই আমি বুঝতে পারছি না। শুভ্র রোদের চুল মুঠি ধরে বলে, কিছুই বুঝতে পারছিস না তাই না? তুই একটা ড্যাশ ড্যাশ ড্যাশ, তোকে সবাই মাফ করলেও আমি তোকে কখনোই মাফ করব না, কোনো দিন না। রোদ কাঁদতে কাঁদতে বলে, রোদ আমি কাকে ড্যাশ করেছি, কী সব বলছেন? শুভ্র চোখে রক্ত উঠে যায় রাগে। শুভ্র কাকে ড্যাশ করেছিস না, এত তাড়াতাড়ি সব ভুলে গেছিস? বাহ, তোর কারণে আমি আমার মাকে হারিয়েছি, আমার জীবনের সব থেকে মূল্যবান মানুষকে হারিয়ে ফেলেছি। ও সরি, তোর কারণে না, তুই নিজ হাতে ড্যাশ করেছিস আমার মাকে। রোদ অবাক হয়ে তাকিয়ে আসে শুভ্রের দিকে, শুভ্রের চোখ লাল হয়ে আসে। রোদ ধপধপ করে ফ্লোরে বসে পড়ে, আস্তে করে বলে, রোদ মামনিকে আমি ড্যাশ করেছি? কান্না অবস্থায় রোদ পাথরের মূর্তির মতো বসে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এতদিন শুভ্রের তার প্রতি খারাপ ব্যবহারের কারণ তাহলে এইটা, এই জন্য সুব্রত ভাই তাকে এত বছর ধরে ঘৃণা করেছে, এই জন্য এত বছর সে বিদেশ ছিল। রোদ স্তব্ধ হয়ে আসে। শুভ্র জোরে জোরে হাসছে, হাসি দিয়ে রোদের সামনে হাঁটু গেড়ে বসে চুলের মুঠি ধরে বলে, শুভ্র কি কথা বন্ধ হয়ে গেল? জানতাম এটাই হবে, আজকে তোর শেষ দিন। রোদ তোর মতো ড্যাশ বাজে চরিত্র মেয়েকে আমি আর বাঁচিয়ে রাখবো না। রোদের মুখে কোনো শব্দ নেই। শুভ্র দাঁড়িয়ে কোমরের বেল্ট খুলে রোদকে ইচ্ছে মতো মারতে থাকে, যতক্ষণ না নিজের রাগ কমে। রোদ ফ্লোরে লুটিয়ে পড়ে, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হয় না। রোদ মার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। শুভ্র হাতের বেল দূরে ছুঁড়ে মারে, রুম থেকে বেরিয়ে যায়, রুমের দরজা লক করে, গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। 1 ঘন্টার রাস্তা 15 মিনিট ড্রাইভ করে নিজের গেস্ট হাউসে আসে শুভ্র। বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করা শুরু করে, পুরো বাড়ি তছনছ করে ফেলে। কিছুক্ষণ আগে সাজানো গোছানো বাড়িটা যেন একটা বস্তি মনে হচ্ছে। শুভ্র কোনোভাবেই রাগ কমাতে পারে না, দেওয়াল ঘেঁষে বসে পড়ে, হাত দিয়ে অনবরত রক্ত পড়ছে।